সবাই যেন ফিল করতে চাইছে এই হানাবাড়ির থ্রিল। কে নেই এই ভিড়ে? শখের গোয়েন্দা থেকে তন্ত্র সাধক, ছাত্র থেকে মধ্যবয়স্ক পুরুষ মহিলা সকলেই ভিড় জমাচ্ছে। তার ওপরে গত 48 ঘন্টা ধরে মিডিয়ার ভবিষ্যৎবাণী নাজেহাল করে দিয়েছিল পুলিশদের। তার উপর সেলফি তোলার উৎপাত বিরক্তি বাড়িয়ে তুলল লালবাজারের। আর এদিকে কেসটা নিয়ে পুরোপুরি ঘেঁটে গেছে সাব ইন্সপেক্টর রাজীব। বাড়ি ফিরে তড়িঘড়ি করে নেটটা অন করে ল্যাপটপের সামনে বসে পড়ল সে। এই গোটা বিষয়টা নিয়ে পড়াশুনো করে নিতে চাইছে রাজীব। রেফারেন্স কেস হিসেবে কিছু যদি পাওয়া যায় সেটাই দেখে নিচ্ছিল। সার্চ করতেই পরপর কিছু ঘটনা চোখের সামনে ভেসে উঠল। সেসব কেস পড়তে শুরু করলো রাজীব। 2013-তে তামিলনাড়ুর নাগেরকয়েলে উমা পিল্লাইয়ের ঘটনাটা অনেকটা এরকম। 56 বছরের এই মহিলার মৃত্যুর পরে প্রায় 10 মাস পরিজনেরা তার মৃতদেহের সঙ্গে বসবাস করেছিল। ক্যানাডার হ্যামিল্টনে একটি বাড়ির দোতলার শোয়ার ঘরে পিটার ওয়ালস নামে এক ব্যক্তির কঙ্কাল পাওয়া যায়। জানা যায় উনি আবার বেঁচে উঠবেন এই বিশ্বাস নিয়ে স্ত্রী ও ছেলেরা 7 মাস ধরে দেহ আগলে রেখেছিল। তৃতীয় ঘটনাটা ছিল মা বেঁচে উঠবেন এই আশায় প্লাস্টিক ব্যাগে মৃতদেহ মুড়ে 10 বছর নিজের ঘরে রেখে দিয়েছিল আর্জেন্টিনার এক প্রৌঢ়। 2014 জানুয়ারিতে শেষ পর্যন্ত প্রতিবেশীরা সেই কঙ্কাল উদ্ধার করে। রাজীব এসব কেস স্টাডি করল, কিন্তু ঘটনার বর্ণনা পড়া আর তদন্ত পদ্ধতি জানা দুই কিন্তু এক নয়। তদন্ত কিভাবে হয়েছে সে কথা তো কোথাও লেখা নেই, তাও কিছুটা ধারণা পেল রাজীব। এরপর কাজ বন্ধ করে শুয়ে পড়ল সে। আজ রাতে একটু ঘুম প্রয়োজন ওর। রাজীব ঘুমিয়ে পড়লেও অন্য অফিসাররা কিন্তু কাজ থামায়নি। আর্যর মতো ধর্মপ্রাণ ব্যক্তিকে জেরা করার আগে ধর্মীয় প্রচারক জয়েস মেয়ারের বাণী শুনতে শুরু করল এক পুলিশকর্মী। টিমের একজন সদস্য অরিন্দম দেবলীনা ও আর্যদের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি দেখতে থাকল। কেউ আবার দে পরিবারের কল ডিটেলসে চোখ বোলাতে শুরু করল, কারণ পরের দিনই ছিল এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট, আর্যবাবুর জেরা। লাল পোলো টি শার্ট ও ধূসর একটি ট্রাউজার পরে বসে আছে আর্যবাবু। মুখ থেকে বেরোচ্ছে কুটগন্ধ। দেখে মনে হয় অনেকদিন স্নান করেননি। শরীর থেকেও আসছে দুর্গন্ধ। পুলিশ কর্তারা চা খেতে দিলেন আর্যকে। গরম চা ঠান্ডা হয়ে গেলেও কাপে 2টোর বেশি চুমুক দিল না। তারপর খুব আস্তে বলল, একটাও কথা বলবো না আমি। যা বলার একমাত্র সিস্টারদের সামনেই বলবো। কোনো অপরাধী হলে এসব ক্ষেত্রে সমস্যা হয় না, 2টো পুলিশি দাবাই প্রয়োগ করলেই সব সুরসুর করে বেরিয়ে আসে। কিন্তু আর্য তো কোনো পোড় খাওয়া ক্রিমিনাল নন, কাজেই তদন্তের চেনা পদ্ধতি তার বেলায় কাজ করবে না। অগত্যা ফের খবর দেওয়া হলো মিশনারিজ অফ চ্যারিটিতে। মাদার হাউসের 3 সিস্টার ও এক ফাদার পৌঁছে গেল রবিনসন স্ট্রিটে। শেক্সপিয়ার সরণি থানার ওসি সহ 4 পুলিশকর্মী আগে থেকে হাজির ছিল সেখানে, কিন্তু তারা একটু অন্য পদ্ধতি অবলম্বন করল। পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে নিল তারা। বেলা 11:30 নাগাদ দোতলায় একটা আলাদা ঘরে আর্যকে নিয়ে আসা হলো। ততক্ষণে তার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রথম দিকে কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল, কিন্তু খানিক পরে আবার শান্ত হয়ে যায় আর্য। সিস্টারদের ও ফাদারকে হাত জোর করে প্রণাম করল। শেক্সপিয়ার সরণি থানার টিম আর্যর জন্য মোট 25টা প্রশ্ন তৈরি করে রেখেছিল। প্রায় 3 ঘন্টা ধরে চলল এই প্রশ্নোত্তর পর্ব। জেরা চলার সময় উত্তরের প্রেক্ষিতে আরও 15 থেকে 20টা নতুন প্রশ্ন উঠে এলো। একসময় কথা বলতে বলতে উপস্থিত ফাদারের দিকে তাকিয়ে আবেগপূর্ণ হয়ে উঠল আর্য। তারপর বলা শুরু করল, গড উইল সেভ মি ফাদার, ইউ সেভ মি, ব্লেস মি। তারপর কেঁদে ফেলল। এরপর খানিকটা সামলে উঠে পুলিশদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওই ডায়েরিগুলো আনেননি আপনারা? পুলিশ কর্তারা পাল্টা প্রশ্ন করল, কোন ডায়েরি? আর্য বলে উঠল, আমার ঘরে ওই বিভিন্ন কোণায় নানা রঙের প্যাকেট রয়েছে, সেগুলো খুললে কয়েকটা ডায়েরি পাবেন, ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ এরকম আলোচনা চলল। কথা বলতে বলতে অনেকটা খুলে গেল আর্য। নিজে থেকে পরিবার নিয়ে কথা বলতে শুরু করল। একটানা বলে গেল, আমরা পরিবারের সকলে খুব বেঁধে বেঁধে থাকতাম। বাবা অরিন্দম দে
সেন্ট পলসে পড়তেন। পরে ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করতে ইংল্যান্ডে চলে যান। ফিরে এসে অর্থনীতিতে স্নাতক আমার মাকে বিয়ে করেন। আমি দিল্লিতে জন্মালেও দিদির জন্ম হয়েছিল কলকাতায়। আমার জন্মের পরে বাবা পরিবার নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। ওখানে স্কুলে পড়ার পাশাপাশি লাইব্রেরি গিয়ে টেনিস খেলে আমাদের সময় কেটে যেত। খুব ডিসিপ্লিনড লাইফ ছিল আমাদের। 1987-এ রিটায়ার করে বাবা। কিন্তু পরের বছর কলকাতায় ফিরে এলেও নিজেদের বাড়িতে ঢুকতে পারিনি আমরা। গোটা বাড়িতেই ভাড়াটে বসিয়ে রেখেছিলেন কাকা। সল্টলেকের একটি বাড়িতে ভাড়া করে থাকতে হয়েছিল আমাদের। আর তখন থেকেই কাকা ও ঠাকুমাকে ঘৃণা করতে শুরু করি আমি আর দিদি। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে 92 সালে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে পারি আমরা। আর ওই 95 সালে দিদি এই বাড়িতে মিউজিক স্কুল খুলতে চায়, কিন্তু কাকার আপত্তিতে তা সম্ভব হয়নি। একটু চুপ করে থাকলো আর্য। তদন্তকারী অফিসার রাজীব গোস্বামী আর একটা অন্য প্রশ্ন করল। সব শুনলাম, এবার আপনি নিজের সম্পর্কেও কিছু বলুন। আর্য সামনের টেবিলে রাখা জল ভর্তি গ্লাসটা হাতে তুলে নিল। তারপর এক চুমুকে পুরোটা শেষ করে আবার বলা শুরু করল। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক পাশ করে টিসিএসে যোগ দিয়েছিলাম আমি। সেখান থেকে লন্ডন ট্রান্সফার করা হয়। 2005 সালে মা মারা যান। তখন আমি দেশেই ছিলাম না। এরপরে কলকাতায় পোস্টিং চেয়েছিলাম, পাইনি। তাই 2007 সালে চাকরি ছেড়ে কলকাতায় চলে আসি। সে বছর দিদিও নিজের চাকরি ছেড়ে দেয়। পরিবারকেই বেশি সময় দিতে চেয়েছিল দিদি। স্কুলে বা অন্য কোথাও মিউজিক ক্লাস না নিয়ে বাড়িতে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর সাধনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওর কাছে। রাজীববাবু প্রশ্ন করে, আপনার দিদি ঠিক কি চাকরি করতেন? আর্য উত্তর দেয়, আমরা কলকাতায় ফিরে আসার পর বিটেক পাশ করে দিদি। তারপর ওই ক্যালকাটা স্কুলে যোগ দেয়। ঠিক 5 বছরের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেয় ও। এরপর আবার চাকরি নেয় ডন বস্কো পার্ক সার্কাসে। 3 বছর বাদে সেই কাজও ছেড়ে দেয় দিদি। মাঝে বাড়িতে মায়ের সঙ্গে বাচ্চাদের জন্য একটা ক্রেশ খুলেছিল। মা দিদির কাছে ওই এখানকার বাচ্চাগুলো ছিল প্রাণের চেয়েও প্রিয়। ওটা বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই আমার মা মারা যান। আমি তো তখন ছিলাম না, কিন্তু মার দেহ শ্মশানে পর্যন্ত নিয়ে যায়নি বাবা। শেষ পর্যন্ত কাকা দেহ কেওড়াতলা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করেন। এমনকি মায়ের শ্রাদ্ধানুষ্ঠানেও বাবা যাননি। এর আগেও আমার ঠাকুরদা কালীধর দে যখন মারা যান, তখনও বাবা সেই মৃত্যুর খবর শুনে বেঙ্গালুরু থেকে কলকাতায় আসেননি। বাবার এই অদ্ভুত আচরণকে সমর্থন করার জন্যে ঠাকুমা শান্তা দেবী ও কাকার সঙ্গে আমার প্রথমবার তিক্ততা দেখা দেয়, যার রেশ চলে দীর্ঘদিন। আমাদের পরিবারে পরপর এসব ঘটনা ঘটতে থাকে স্যার। দিদিও আবার চাকরি বাকরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিক সাধনায় আচমকা যুক্ত হয়ে যায়। কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিল তা আমি সত্যিই জানি না, কিন্তু কাউকে না জানিয়েই এক গুরুর কাছে যাওয়া শুরু করে। তারপর সংস অফ গুরুজি নামে একটা গানের অ্যালবামও তৈরি করেন সে।